একবার ভাবুন তো, একজন মানুষ বিপ্লবের ঝান্ডা হাতে নিয়ে, কাঁধে রাইফেল নিয়ে যখন বিপ্লব করতে চলছে, ঠিক তখনও তিনি তার প্রতিদিনের কথা, প্রতিদিনের কর্ম সব একটা খাতায় লিপিবদ্ধ করছে। কতটা দুঃসাহসী এবং নিজের উপর আত্মবিশ্বাস থাকলে একজন মানুষ এই কাজটি করতে পারে। হ্যাঁ, ঠিক সে কাজটি করেছেন ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ বিপ্লবী হিসেবে স্বীকৃতি পাওয়া চে গুয়েভারা। আজ আপনাদের সামনে আমি আমি উপস্থাপনা করছি চে গুয়েভারার ডায়েরি। এই বইটি মূলত বলিভিয়ার ডায়েরি। সা- এই চের মৃত্যুর পর ফিদেল কাস্ত্রোর ভূমিকায় এই বইটি প্রকাশিত হয়। ৭ই নভেম্বর ১৯৬৬ সাল থেকে শুরু করে ৭ই অক্টোবর ১৯৬৭, মোট ১১ মাসে তার যে বিপ্লব যাত্রা, সেটাই প্রতিটি দিন, প্রতিটি খণ্ডে, পাটে পাটে বিভক্ত হয়ে পাঠক সমাজের কাছে উপস্থাপিত হয়েছে। এই বইটি ভাষান্তর করেছেন অরুণ রায় এবং কল্পতরু সেনগুপ্ত। বইটি স্প্যানিশ ভাষায় রচিত। আর এ বইয়ে ৯ অক্টোবরকে উদ্দেশ্য করে একটি কথা লেখা আছে: ঘুম নেই চোখে আজও, সবুজ পাতা স্রোতস্বিনী জাগো, জাগো। হ্যাঁ, ৯ অক্টোবর ছিল এই মহান বিপ্লবীর শেষ দিন। তিনি ওই দিন বলিভিয়ার সেনাবাহিনীর হাতে ধরা পড়েন এবং মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে নিশ্চিত করতে তার শরীরের একটি অংশ কেটে আমেরিকায় প্রেরণ করা হয় ডিএনএ টেস্টের জন্য, এবং ডিএনএ টেস্টের শেষে তাকে সারা বিশ্বে ঘোষণা করা হয় একজন বিপ্লবীর মৃত্যু হিসাবে, বা আমেরিকার একজন শত্রু হিসাবে, কিংবা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিসাবে। চে গুয়েভারার জন্ম ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনায়। তার বাবার নাম অ্যানেস্টা গুয়েভারা লিন্স ও মায়ের নাম সিলিয়া ডে লে সেরেনা। ১৯২৮ সালের ১৪ই জুন তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম অ্যানেস্টা গুয়েভারা ডে লা সেরেনা। দুনিয়ার মুক্তিকামী মানুষের উজ্জ্বল স্বাক্ষর, সুদীপ পরিচিত নাম চে। জীবন জয়ের সংগ্রামী ধ্রুবতারা চে গুয়েভারা। ১৯৫২ সালে বুয়েনোস আয়ার্স থেকে ডাক্তারি পাশ করেন তিনি। সারা ল্যাটিন আমেরিকায় সাধারণ মানুষের জীবনযাত্রার পর্যবেক্ষণ করার জন্য তিনি পরিভ্রমণ করেন। ১৯৫৪-তে সিআইএ পরিচালিত এক সামরিক অভিযানে গুয়াতেমালার জাকসো আইনেক্সের নির্বাচিত সরকার উৎখাতের সময় প্রত্যক্ষদর্শী এই চে গুয়েভারা। রাজনৈতিক কার্যকলাপের দায়ে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। ফলশ্রুতিতে তিনি গুয়াতেমালা পরিত্যাগ করেন। পরে মেক্সিকো শহরে বসবাস করেন। এখানে পরিচিতি বা ঘনিষ্ঠতা অর্জন করেন কিউবার বিপ্লবী মহান নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে, এবং তার মধ্যে বিপ্লবের বীজ প্রতিস্থাপিত হয়। তিনি বিপ্লবটিকে জীবনে এত বড় অধ্যায় হিসাবে গ্রহণ করেন, যা কিউবার স্বাধীনতার পরেও তিনি তার বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তার এই বিপ্লব আজও মানুষের মনকে বিপ্লবের চিন্তায় আচ্ছাদিত করে। ৯ অক্টোবর ১৯৬৭ সালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের জন্য একটি চিঠি লেখেন, যে চিঠিটিও এই বইটিতে সংকলিত করা হয়েছে। আর এই চিঠিটি তার জীবনের শেষ চিঠি, এবং তার সন্তানদের প্রতি এই চিঠিটির স্প্যানিশ ভাষা থেকে লেখা এই চিঠি অনুবাদ করেন শ্রী শুভেন্দু সরকার। আমি চিঠিটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার সন্তানদের প্রতি প্রিয় হিলদিতা, আলয়দিতা, ক্যামিলো, সেলিয়া ও এনেস্তা, তোমরা যখন এই চিঠি পড়বে তখন আমি আর
তোমাদের মধ্যে থাকবো না। আমার কথা তোমাদের প্রায় কিছুই মনে পড়বে না, আর ক্ষুদ্র দুটোর তো কিছু মনে পড়ার প্রশ্নই আসে না। তোমাদের বাবা এমন একজন মানুষ হয়ে উঠেছে যে তার চিন্তা ও কাজে এক, এবং অবশ্যই সে তার নিজস্ব চিন্তাধারার প্রতি হয়ে উঠেছে বিশ্বস্ত। তোমরা হয়ে ওঠো ভালো বিপ্লবী, ভালো করে পড়াশোনা করো, যাতে বিদ্যার দখল আসে, যে প্রযুক্তিবিদ্যা প্রকৃতিকে নিয়ন্ত্রণের অধিকার দেয়। একথা মনে রেখো। বিপ্লবই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া একক ব্যক্তি হিসাবে আমাদের আলাদা কোনো মূল্য নেই। সর্বোপরি এই পৃথিবী যে কোনো অংশে, যে কোনো মানুষের বিরুদ্ধে যে কোনো অন্যায় অবিচার সংগঠিত হলে তা গভীরভাবে অনুভব করার চেষ্টা করো। এটাই একজন বিপ্লবীর সবচেয়ে বড় গুণ। চিরবিদায় সোনারা। যদিও তোমাদের খুব দেখতে ইচ্ছে করছে, ভালোবাসা, তোমাদের বাবা। বোঝাই যাচ্ছে যে সন্তানদেরকেও তিনি বিপ্লবের দীক্ষা দিতে চেয়েছিলেন, এবং তিনি শুধুমাত্র একটি দেশের গণ্ডির মধ্যে বিপ্লবকে রাখতে চাননি। তিনি সারা বিশ্বের সকল অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবকে প্রতিস্থাপিত করতে চেয়েছিলেন। 7ই ফেব্রুয়ারি যখন এই বইটি লেখা তিনি শুরু করেন, অর্থাৎ এই দিনপঞ্জিটি, তখন তিনি বলিভিয়ার পথে। এবং এটা নিয়ে একটা দীর্ঘ ভূমিকা এই বইয়ের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু আমি এই দীর্ঘ ভূমিকার ব্যাখ্যা আপনাদেরকে বা পড়ে শোনাতে চাচ্ছি না। আসুন আমরা দেখি তার কিছু লেখনী, যে জায়গাগুলোকে তিনি বইটাকে লিখছেন কিভাবে, বা গ্রন্থের সৃষ্টি কীভাবে। গ্রন্থের শুরুতেই নভেম্বর, 7ই নভেম্বর 1966, আজ থেকে শুরু হলো নতুন এক পর্যায়। অর্থাৎ তিনি কিউবার অধ্যায় শেষ করে বলিভিয়ার অধ্যায় শুরু করেছেন। রাত্রে আমরা খামারে উপস্থিত হলাম। পথ আমাদের ভালোই ছিল। কোচাবাম্বার পথে প্রবেশ করার পর পাচুঙ্গ এবং আমি পর্যাপ্ত ছন্দবেগ ধারণ করলাম, প্রয়োজনীয় যোগাযোগের ব্যবস্থা করলাম এবং 2টি জিপে করে 2 ঘন্টা পথ চললাম। খামারের কাছে পৌঁছে আমরা থামলাম। মাত্র একটি গাড়ি এগিয়ে গেল, যাতে খামারের কাছে যে জমিদারটি থাকে তার সন্দেহের উদ্রেক না হয়। সে গুজব রটাচ্ছিল যে আমাদের দল সম্ভবত কোকেন তৈরির ব্যাপারে লিপ্ত। কথাটা বিস্ময়কর শোনাতে পারে। ওই ব্যক্তিহীন তুমাইনিকে বলা হয় দলের কেমিস্ট। দ্বিতীয় ট্রিপে খামারের কাছাকাছি এসে পড়লে ব্রিগেটেস খাড়া পাহাড়ের কিনারায় জিপটিকে ফেলে রেখে পাহাড়ের চূড়া থেকে প্রায় ছুটে এলো। সে সবেমাত্র আমার পরিচয় জানতে পেরেছে। আমরা আনুমানিক 20 কিলোমিটার পথ হেঁটে মাঝরাত্রিরে কিছু পরে খামারে এসে পৌঁছলাম। এখানে 3 জন পার্টিকর্মী আছে। অর্থাৎ এই বিপ্লবের যাত্রায় 7ই নভেম্বরের ঘটনাটাকে তিনি বর্ণনা করলেন। ঠিক এভাবে তিনি পরের দিন 8ই নভেম্বর সারাদিন কাটালাম খাড়ির ধারে, ঘন বনাঞ্চলে। একইভাবে তিনি প্রত্যেকটা দিন, ধরুন 22শে নভেম্বর, তুমা, জর্জে আর আমি নাকাহাসুয়া নদীর বরাবর হেঁটে নব আবিষ্কৃত খাড়িটা দেখে এলাম। কালকের বৃষ্টির দারুণ নদীটাকে চিনে ওঠা যায় না। ওই প্রেত জায়গায় পৌঁছানো দুষ্কর হয়ে উঠেছিল। এটা জলের একটা ছোট ছোট স্মৃতি। বহির্গমনের মুখটাও বেশ বন্ধ। প্রয়োজন মতো তৈরি করতে পারলে এখানে স্থায়ী ক্যাম্প করা যায়। সন্ধ্যায় 9টার কিছু পরে আমরা ফিরলাম, আর নতুন কিছু নয় এখানে। দেখুন, একজন বিপ্লবী তার প্রতিটি দিনকে লিখে গেছেন গদ্য আকারে, কিন্তু কোনো সাহিত্যিক মর্যাদায় বা নাটকীয়তার ভিতর দিয়ে নয়। এখানে শৈল্পিকতা খোঁজার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে প্রতিটি বাক্যে, প্রতিটি অক্ষরে খুঁজে পাওয়া যায় একজন বই প্রকাশ মাত্র। চে গুয়েভারা প্রতিটি দিনকে
প্রতিটি কর্মকে লিপিবদ্ধ করেছেন। তিনি এই গল্পে তার বিশ্বস্ত বন্ধু এবং অবিশ্বাসী বন্ধুদেরকেও দেখেছেন। তিনি তার বিশ্বাসকে এত বেশি বিপ্লবকে এত বেশি বিশ্বাসের আশ্রয় করেছিলেন, যা তার শেষ দিনের লেখা ৭ই অক্টোবর ১৯৬৭ সালের চিঠিতে পাওয়া যায়। তখন চে গুয়েভারা ও তার সঙ্গীরা প্রায় বন্দী, কিন্তু তখনও তিনি স্বপ্ন দেখছেন যে পাহাড়ের খাড় বেয়ে তারা বিপ্লবকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ততদিনে তারা ২,০০০ মিটার উচ্চতায় পৌঁছে গেছেন এবং তখনও তিনি বলছেন এই পথ অতিক্রমের পূর্বে তিনি অনেক নদী, অনেক ঝড়-ঝাপটা এবং অনেক সঙ্গী সাথীকে হারিয়েছেন। তারপরেও এবং তিনি বন্দী হয়ে গেছেন, যা রেডিওতে ফলাও করে প্রচার করা হচ্ছে। তবুও তিনি লিখছেন বা বলছেন। রেডিওতে এক অদ্ভুত সংবাদ দিল, যারা পরিবেষ্টিত হয়ে পড়েছে ওদের কথা মতো ৩৭ জন। তাদের বেরোবার পথ আটকাবার জন্য সেরোনাতে ২৫০ জনের একটি বাহিনী উপস্থিত হয়েছে। বলল যে আমরা আশ্রয় নিয়েছি আকরা নদী আর ওরোর নাম মাঝখানটায়। খবরটায় মনে হলো ওরা মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে চায়। উচ্চতা ২,০০০ মিটার। দেখুন, ততক্ষণে কিন্তু এ খবরটা কিন্তু সত্যি ছিল। উনি কিন্তু বন্দী হয়ে পড়ছিলেন, কিন্তু উনি তখনও বলছেন খবরটায় মনে হলো ওরা মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে চায়। অর্থাৎ তখনও এই বিপ্লবের গানটিকেই গেয়ে চলছেন। এই ডায়েরিতে বেশ কিছু ছদ্মনামের ব্যবহার করা হয়েছে ঘটনার প্রয়োজনীয়তার কারণে, কারণ তিনি যদি ধরা পড়েন তাহলে এই লোকগুলো বিপদাচ্ছন্ন হবে, যার তালিকাটাও এই বইয়ের শেষে দেওয়া হয়েছে। ফিদেল কাস্তে বরাবরই তার এই প্রিয় বন্ধুটির জন্য অনেক শোক করেন। আজকের সমাজে চে গুয়েভারা অনেকটা মডেল এবং ফ্যাশন বলে বিবেচিত হয়, কিন্তু আমরা যদি তার এই বলিভিয়ার ডায়েরি গ্রন্থটিকে পড়ি এবং আমরা যদি তাকে এটা ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে একজন বিপ্লবীর ভিতরে কি চিন্তা চেতনা কাজ করে। আমরা জানবো যে একজন বিপ্লবী হতে গেলে কি পরিমাণে ত্যাগ এবং তিতিক্ষাকে ছেড়ে দিতে হয়, কি পরিমাণে সুখকেও বর্জন করতে হয়, কি অবস্থা দিয়ে পার হতে হয়। মাত্র 11 মাসের বলিভিয়া যাত্রায় তার প্রতিটি দিনকে তিনি এই ডায়েরিতে একের পর এক লিপিবদ্ধ করে গেছেন। যে ৯ অক্টোবর ১৯৬৭ সালে তিনি মৃত্যুবরণ করলেও তার এই বলিভিয়ার ডায়েরি, চে গুয়েভারার ডায়েরি আজও উদ্দীপ্ত সকল বিপ্লবীদের মাঝে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। আমি আবারও আসছি নতুন একটি বই নিয়ে আগামীতে আপনাদের সামনে।